সন্ধ্যার আকাশ তখন কালো মেঘে ঢাকা। যতদূর চোখ যায় গ্রামের পথে কারও দেখা নেই, কিন্তু এমন গুমোট আবহাওয়ার মধ্যেই একটি দোকান খোলা। দোকানের ভেতরে সুরেশ। সে তার মধ্যবয়সী শরীর নিয়ে দাঁড়িয়ে আছে দু পায়ে ভর দিয়ে। তার ভেজাল মেশানো তেল, ডাল আর বেশি দামে বিক্রি করা চালের হিসেবে সে এখন মগ্ন। তার মুখে এক ধরনের আত্মতৃপ্তির হাসি, সাথে লোভের হাসি। এই অর্থ উপার্জনের নেশা তাকে সমাজের চোখে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু মনের ভেতরটা করে দিয়েছে পাথরের মতো শক্ত। ঠিক সেই সময়ই দোকানের বাইরে এসে দাঁড়ায় গ্রামের গরিব যুবক নিতাই। তার জামা কাপড় ছেঁড়া, চোখে মুখে গভীর হতাশা। সে এসেছে এক বুক আশা নিয়ে, তার অসুস্থ মায়ের জন্য সামান্য কিছু খাবার চাইতে। সুরেশ কাকা, একটু শুনুন। কে? এত সন্ধ্যায় কি চাস? দেখছিস না হিসেব করছি। যা যা। কাকা, আমার মা অসুস্থ। কাল থেকে পেটে কিছু পড়েনি, ওষুধগুলোও শেষ। একটা দিনের জন্য শুধু সামান্য কিছু চাল আর ডিম দেবেন, পরে কাজ করে সব শোধ করে দেবো কাকা, কথা দিচ্ছি। কি বিনামূল্যে? তুই তো রোজগার করিস না, কাজ করবি? তোর মতো গরিবের আবার কিসের কাজ? শোন নিতাই, এই দোকান কোনো ধর্মশালা নয়। বিনা পয়সা এখানে কিচ্ছু পাওয়া যায় না। কাকা, বিশ্বাস করুন, মা যদি এই রাতে কিছু না খায়, কাল সকাল পর্যন্ত হয়তো বাঁচানো যাবে না। আপনি তো আমাদের শেষ ভরসা। শেষ ভরসা হলে আমি কি করব? আমার দোকানে ধারে চলে না। ছোট লোকদের হলো যত মিথ্যা বাহানা। দূর হ, নাহলে পুলিশ ডাকবো। কাকা, এমন করবেন না, আমি আপনার পায়ে পড়ি। মানুষ বিপদে পড়লে আর একজন মানুষের কাছেই তো যায়। দূর হ, এখনই দূর হ। তোর মায়ের অসুস্থতা আমার দোকানের ব্যবসার ক্ষতি করতে পারবে না। যা। আর যদি এদিকে আর একবার আসিস তবে তোর হাড় গুঁড়ো করে দেব। যা ভাগ। সুরেশের এই নির্মম প্রত্যাঘাত নিতাইয়ের শেষ আশাটুকুও ভেঙে দিল। নিতাই আর কোনো কথা না বলে তার ভেজা জীর্ণ জামাকাপড় নিয়ে মাথা নিচু করে চলে গেল। বাইরে তখনও আবহাওয়াটা কোমল, কিন্তু নিতাইয়ের চোখের জল যেন মেঘের চেয়েও বেশি তপ্ত। সুরেশ আবার হিসেবে মগ্ন হল। তার কাছে টাকা, সম্পত্তি সব, মানবতা, মায়া, দয়া এসব যেন তার জীবনের অভিধানে নেই। আকাশের দমকা হাওয়া যেন আগের থেকে আরও বেশি প্রখর হয়। তীব্র ঝাঁঝা রোদ, চারপাশে রোদে পড়া হলুদ হওয়া, পুরনো গাছপালা, উঠোন জুড়ে নীরবতা। অনেক বছর আগের কথা, যখন সুরেশ সবেমাত্র তার গ্রামে ব্যবসা শুরু করেছে এবং বুনতে শুরু করেছে তার লোভের বীজ। তীব্র রোদ মাথায় নিয়ে আসে সেই সময় মনোহর। গ্রামের এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন তার পুরনো মাটির বাড়ির উঠানে। তার জীর্ণ শরীরেও একটা দৃঢ়তা ছিল। তার পাশে দাঁড়িয়েছিল সুরেশের সহযোগী গণেশ, যার চোখে মুখে কেবলই হিংস্রতা। গণেশ এসেছে মনোহরের ভিটে মাটি জোর করে সুরেশের নামে লিখিয়ে নেওয়ার জন্য। এই ভিটে মনোহরের পূর্বপুরুষের শেষ সম্বল। এই মনোহর, আর কত ঘোরাবি? হ্যাঁ, সুরেশের নামে জমিটা লিখে দিবি কিনা বল। তোকে যা দাম দেওয়ার তা তো দেওয়া হয়ে গিয়েছে, আর ঝামেলা করিস না। কিসের দাম? একটা পয়সাও তো আমি পাইনি। এ আমার বাপ দাদার ভিটে গণেশ, আমি এটা কারো হাতে তুলে দেব না। আমার ছেলে মেয়েরা কোথায় থাকবে? তোর ছেলে মেয়ে তারা কোথায় থাকবে? তা সুরেশ দেখবেন না? তার এই জমির দরকার, সে এখানে বড় গুদাম তৈরি করবে। তুই বুড়ো হয়েছিস, আর কতদিন বাঁচবি?
যা পাচ্ছিস তাই নিয়ে সরে পড়। তোরা এত লোভী কেন? আমার ঘরটা কেড়ে নিতে চাস কেন? এটা আমার শেষ আশ্রয়। এই ভিটে থেকে আমি নড়ব না। সাহস কত বড়, সুরেশের কথার উপর কথা বলছিস? শোন বুড়ো, ভালোই ভালোই যদি কাগজে সই না করিস তবে তোকে এখান থেকে ঘাড় ধরে একেবারে বের করে দেব। দরকার হলে মেরে মাটিতে পুঁতে দেব। ওরা মানুষ না, ওরা পিশাচ। আমার যদি কিছু হয় তবে ভগবান তোদের বিচার করবে। আমি সই করব না। কাল সকালে আবার আসবো। যদি সই না করিস তবে তোকে আর তোর পরিবারকে গ্রাম ছাড়া করব, বুঝলি? গণেশ রাগে গড়গড় করতে করতে চলে গেল। মনোহর তার বাড়ির দিকে তাকিয়ে রইলেন, তার চোখে জল। তার সেই ভিটে, যেখানে তার ছেলেমেয়েরা বড় হয়েছে, আজ তা হতে চলেছে হাতছাড়া। এই ঘটনা ছিল লোভের প্রথম এবং সবচেয়ে বড় পাপের সূচনা। সেই দিন মনোহর অসহায়ভাবে বুঝেছিলেন এই সমাজে গরিবের কোনো আশ্রয় নেই। তীব্র রোদ, তার কপাল বেয়ে গড়িয়ে পড়া অসহায়তার ঘাম। অতীত ঝেড়ে বর্তমানে আসা যাক। এই হলো সুধীরের চায়ের দোকান। দোকানের বয়স আজ 20-তে পা দিল। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি। দোকানের ভেতর কেরোসিনের বাতির নরম আলো, সাথে গরম চায়ের মিষ্টি গন্ধ। রাত তখন গভীর। গ্রামের একমাত্র চায়ের দোকানটা তখনও খোলা রেখেছে সুধীর। এমন সময় বৃষ্টিতে কাক ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে দোকানের বেঞ্চে বসলেন এক তরুণী। নাম তার কমলা। তার শাড়ির আঁচলে লেপ্টে আছে ভিজে শরীর, হাতে একটা ছোট পুঁটলি, যেখানে তার জীবনের শেষ সম্বলটুকু রাখা। তার চোখে মুখে গভীর বিষাদ আর শূন্যতা। সুধীর দাদা, আমাকে কি একটা রাত এই দোকানে থাকতে দেবেন? বাইরে খুব বৃষ্টি। বৃষ্টি কমে গেলে আমি কাল সকালেই চলে যাব। এসো মা, এসো এসো। হে, ভিজে গিয়েছো তো। তুমি এখানে বসো বসো। এখানে কিছুক্ষণ তুমি বিশ্রাম নাও। তোমাকে দেখে তো খুব মায়া হচ্ছে। তুমি চা খাবে? আচ্ছা, তোমার এরকম দুরবস্থা কেন? তুমি কে, আর তুমি কোথা থেকেই বা এসেছো? আমার নাম কমলা, আর কোথা থেকে এসেছি তা জেনে আর কি হবে দাদা? আমার আর কোনো ঠিকানা নেই। আমার স্বামী, সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমাদের ঘর ভিটে সব খেয়ে দিয়েছেন। আমার এখন আর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। এ কি বলছো মা? নিজের স্বামী এমন কাজ করলো? তুমি কোনো প্রতিবাদ করনি? প্রতিবাদ করে আর কি হবে? তার অনেক পয়সা, তার কথা সবাই শোনে। আমি তো একা গরিবের মেয়ে। তাই আমি ঠিক করেছি কাল সকালে বৃষ্টি থামার পর পুকুর ঘাটে গিয়ে আত্মহত্যা করব। আমার চেয়ে আর সহ্য হচ্ছে না। ছি মা, ছি। না না, এমন কথা তুমি মুখেও এনো না। জীবন তো ভগবানের দান। যা কষ্ট এসেছে তা চলে যাবে। তুমি একটু শান্ত হও। তোমার কপালে নিশ্চয়ই ভালো কিছু লেখা আছে। আমার কপালে আর কিচ্ছু লেখা নেই দাদা। বাবা, মা, ভাই, ভিটে সব হারিয়েছে আমার। শুধু আমি বেঁচে আছি কষ্ট পাওয়ার জন্য। আমি আর সইতে পারছি না। আমাকে বারণ করো না দাদা। শোনো মা, তুমি এখন কিছু খাবে, তারপর শান্তিতে ঘুমাবে। শোনো, আত্মহত্যা কোনো সমাধান নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল সকালে আমি তোমাকে সাহায্য করব। তুমি এখন কোনো খারাপ চিন্তা করো না।
সুধীরের সান্ত্বনা কমলার ভেতরের ঝড়কে থামাতে পারল না, কিন্তু সে নীরবে বেঞ্চে শুয়ে পড়ল। সুধীর তার এক পাশে চাদর রাখলেন। বাইরের বৃষ্টি তখনও চলছে অবিরাম, যেন কমলার ভেতরে কান্না। সেই রাতটি ছিল কমলার জীবনের শেষ রাত। সকালে বৃষ্টি থেমে গেল। সুধীর দেখল বেঞ্চ খালি। কমলার পুঁটলিটা পড়ে আছে, কিন্তু সে নেই। চায়ের দোকানে সেই বেঞ্চ যেন কমলার করুণ পরিণতির নীরব সাক্ষী হয়ে রইল। রাত গভীর হয়েছে। নিতাইয়ের ছোট্ট মাটির জীর্ণ ঘরে তখন কেবলই নীরবতা। প্রদীপের আলো জ্বলছে মিটমিট করে। এমন সময়ে বিছানায় শুয়ে আছেন তার বৃদ্ধা মা মিনতি। কাঁচতে কাঁচতে প্রায় নিস্তেজ। নিতাই খাবারের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু সুরেশের নিষ্ঠুরতা শেষ করে দিয়েছে তার সব আশা। সে ফিরে এসেছে খালি হাতে। তার চোখে জল, মনে তীব্র যন্ত্রণা। মায়ের পাশে বসে সে অসহায়ভাবে কাঁদতে শুরু করল। মা, আমাকে ক্ষমা করো, আমি তোমার জন্য কিছুই আনতে পারিনি। ওই যে সুরেশ কাকা, সে তো একটা পাষাণ। সে আমাকে খালি হাতে ফিরিয়ে দিল। আমি এখন কি করবো মা? কাঁদিস না বাবা, কাঁদিস না। সবই আমার কপাল রে বাবা, সবই আমার কপাল। আমার কপালটাই খারাপ রে বাবা। আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার ওষুধ আর নেই, তাই না? হ্যাঁ মা, ওষুধগুলো কাল সকালেই শেষ হয়ে গিয়েছে। আমি কাল সকালে আবার যাব মা। তুমি একটু সহ্য করো। না বাবা, আর কষ্ট করতে হবে না তোকে। আমার সময় হয়ে এসেছে। তোর বাবার ভিটেটা তারা কেড়ে নিল। তোরা পথের ফকির হয়ে গেলি। চুপ করো মা, এমন কথা বলো না। তুমি ঠিক হয়ে যাবে, আর আমরা আবার একসঙ্গে থাকবো। মিনতির কাশি হঠাৎ থেমে গেল। তার শরীরটা শক্ত হয়ে এলো। নিতাই মায়ের দিকে তাকিয়ে দেখল তার চোখে কোনো স্পন্দন নেই। ততক্ষণে গত হয়ে গিয়েছেন মিনতি, খাবার আর ওষুধের অভাবে। সুরেশের লোভের বলি হয়ে মিনতির জীবনদীপ নিভে গেল। নিতাই আর এই শোক সহ্য করতে পারল না। তার বুক ফেটে কান্না এলো। সে আর জীবনের কোনো অর্থ খুঁজে পেল না। এক মুহূর্তের নীরবতার পর নিতাই ঘরে থাকা একটা দড়ি নিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। সুরেশের লোভ কেবল তার মায়ের জীবন নয়, তার নিজের জীবনও কেড়ে নিল। সেই রাতেই ভিটেহারা মা ছেলের জীবন এক অভিশাপ নিয়ে শেষ হল। পরের দিন সকালে বৃষ্টি শেষে আকাশ কিছুটা পরিষ্কার। শেষ হয়েছে নিতাই আর তার মা মিনতির শেষকৃত্য। চন্দন এবং কাকর গ্রামের দুই যুবক পুকুরের ঘাটে এসেছেন তাদের ছাই ভাসানোর জন্য। তাদের দুজনের মনেই গভীর বিষাদ। এই অকাল মৃত্যু গ্রামের মানুষের মনেও এক গভীর দাগ কেটেছে, যা আহত করেছে সবার মনকে। নিতাই ছিলেন সবার প্রিয় মানুষ। গ্রামের সুখে দুঃখে বিপদে আপদে কম করেননি। সামর্থ্য কম থাকলেও সাহায্যের হাত বাড়াতে তার ত্রুটি ছিল না। কি করুণ পরিণতি! নিতাই এত ভালো ছেলে ছিল, কেবল মায়ের জন্য এত খেটেছে। কেন যে এমন করলো? ভালোবাসা চন্দন, মায়ের কষ্ট সে সহ্য করতে পারেনি। শুনেছি লোকটা সুরেশের কাছে খাবার চেয়েছিল, আর সুরেশ কাকার মতো পাষণ্ড লোক
সামান্য কিছু খাবার দিতে পারল না। তার লোভই তো আজ এই দুটি প্রাণ কেড়ে নিল। আমি তো বলি এর পেছনে অন্য কোনো কারণ আছে। মিনতি মাসি আর নিতাই, তাদের ভিটে বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল, তারপর গরিবের জীবন। এটা তো শুধুই আত্মহত্যা নয়, এটা এক ধরনের খুন। হ্যাঁ, কিন্তু ভিটেটা তো মনোহরের ছিল। মিনতি মাসি তো নিতাইয়ের মা ছিলেন, তারা কেন ভিটে হারা হলো? এইসব ঘটনা কি একই সূত্রে গাঁথা? জানি না, কিন্তু আমার মন বলছে এই পাপের ফল সুরেশ কাকা একদিন না একদিন পাবেই। গরিবের অভিশাপ সহজে পিছু ছাড়ে না। নিতাইয়ের আত্মা শান্তি পাক, আর মিনতি মাসির আত্মা এমন মৃত্যু যেন আর কারোর না হয়। পুকুরের জলে নিতাই আর মিনতির ছাইগুলো ধীরে ধীরে মিশে গেল। তাদের জীবনের সব কষ্ট যন্ত্রণা যেন এই জলের সঙ্গে মিলিয়ে গেল। চন্দন আর কাকন নীরব রইল। তাদের মনে কেবলই এই করুণ মৃত্যুর স্মৃতি। পুকুর ঘাট শান্ত হলেও গ্রামের মানুষের মনে তখনও চলছিল এই মৃত্যু নিয়ে গভীর আলোচনা। রাত তখন গভীর, ঠিক 12টা। চারপাশ নিস্তব্ধ। বইছে ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া। নিজের দোকান বন্ধ করে, দিনের সব হিসাব নিকাশ শেষ করে সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরছিল সুরেশ। তার মনে কোনো অনুশোচনা নেই। সে নিজেকে একজন সফল ব্যবসায়ী মনে করে। চারপাশের নিস্তব্ধতা তার মনে জোগাচ্ছিল এক ধরনের আনন্দ। কিন্তু হঠাৎ সামনের রাস্তাটা যেন আরো অন্ধকার হয়ে গেল। তার সামনে এসে দাঁড়ালো এক অশরীরী আত্মা। সুরেশ, এই সুরেশ, তুমি কেন পালাচ্ছ? দাঁড়াও। কে কে তুমি এত রাতে? সুরেশ ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন আটকে গিয়েছে মাটির সঙ্গে। তার শরীর যেন কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছে না। আমি কমলা। তুমি আমাকে ভুলে গিয়েছ, তাই না? আমাকে মুক্তি দাও সুরেশ। আমার দেহ শ্মশানে নিয়ে পুড়িয়ে দাও, তবেই আমি শান্তি পাব। না না না, আমি তোমাকে চিনি না, আমি কিছুই জানি না, আমাকে যেতে দাও। মিথ্যে বলবে না, তুমি সব জানো। তুমি আমার বাবার ভিটে কেড়ে নিয়েছ, তুমি আমাদের জীবন কেড়ে নিয়েছ, আমার পরিবারের সবাইকে তুমি জীবন্ত মেরে ফেলেছ। কিসের ভিটে, কিসের জীবন? তুমি কি বলছো? আমি কিছু জানি না। হ্যাঁ, তুমি জানো, বহু বছর আগে তুমি মনোহর নামের যে বৃদ্ধের ভিটে বাড়ি জোর করে নিজের নামে লিখে নিয়েছিলে, সে ছিল আমার বাবা, আর আমি তার মেয়ে। এই কথা শোনা মাত্রই সুরেশের মন পাথর হয়ে যায়। সে ভয়ে ঢোক গেলে তার মুখ ফ্যাকাশে হয়ে আসে। তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমার বাবা তোমার অত্যাচারে মারা গেল। আমার ভাই নিতাই, যে তোমার কাছে সামান্য খাবার চাইতে গিয়েছিল, সে ছিল আমার আপন দাদা। আর মিনতি, আর সে ছিল তোমার মা। হ্যাঁ, তোমারই মা। মা? মা? না 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 না, এ হতে পারে না, তুমি ভুল শুনেছ। হ্যাঁ, তুমি লোভের বশে নিজের পরিবারকেই ধ্বংস করেছ। আমার দাদা, ভাই নিতাই আর তোমার মা মিনতি, তোমার লোভের বলি হয়ে তারা গরিবের মতো বিনা চিকিৎসায় বিনা খাদ্যে মারা গেল। তুমি তোমার মায়ের জন্যই খাবার দাওনি। আর আমার স্বামী, সেও তো তুমি ছিলে। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। আমি বাধ্য হয়ে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করি।
তুমি সব একা ভোগ করার জন্য এমন করেছো। তুমি আমাদের খুনি, তুমি নিষ্ঠুর। সুরেশের সমস্ত শরীর তখন কাঁপছে ভয়ে। তার লোভের ফল যে এত ভয়ঙ্কর হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি। তার মা, তার দাদা, তার বাবা, তার স্ত্রী সবাই তার লোভের শিকার। এই সত্য সুরেশকে এক মুহূর্তেই ভেঙে দিল। মা, নিতাই দাদা, আমি কি করেছি? আমি তোমাদের চিনিও নি। টাকা, কেবল টাকার জন্য সব। আমাকে ক্ষমা করো, আমি আর এমন করব না। আমি ভালো হয়ে যাব। এখন আর অনুশোচনা করে কি হবে সুরেশ? তোমার পাপের ফল তো পেয়েছো। তোমার মা, তোমার দাদা, তোমার বাবা সবাই মুক্তি পেয়েছেন, তুমিও মুক্তি পাবে। নাও, মাফ করে দিলাম। তোমার মতো নিষ্ঠুর হতে পারবো না। কমলার ভূত ধীরে ধীরে মিলিয়ে যায় একটা করুণ হাসি দিয়ে। সুরেশ সেই রাতেই নিজের ভুল স্বীকার করল। পরের দিন সকালে সে তার ভিটে বাড়ি আর সম্পত্তি নিতাইদের নামে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ আর সেই ভিটে বাড়ি গ্রহণ করল না। গ্রামের মানুষ তার কাছ থেকে কোনো জিনিস কিনত না। তার লোভই তাকে ধ্বংস করে দিয়েছে। তার পয়সার সম্পত্তি সব কিছু তার জীবনে অভিশাপ হয়ে রইল। সুরেশ বুঝতে পারে কেবল টাকা নয়, ভালোবাসার মানবিকতাই জীবনের আসল সম্পদ। এই করুণ কাহিনী গ্রামের মানুষের কাছে চিরকাল এক শিক্ষা হয়ে রয়ে যায়। লোভ মানুষকে নিজের পরিবার ও জীবন থেকে দূরে সরিয়ে দেয়।